যেটা ভালো হলো 5ই আগস্টের পর আমাদের বাংলাদেশের দ্বিতীয় রাজনৈতিক বৃহত্তম দল বিএনপি, যারা মুক্তিযুদ্ধকে কম্প্রোমাইজ করেছে, যারা কমিউনালিজমকে কম্প্রোমাইজ সাথে, যে শিবিরের যে আজকের দূরত্বটা, এটা যদি ফেক বা কোনো ম্যালো ড্রামা না হয়ে থাকে, তাহলে আমি ব্যক্তিগতভাবে খুশি একজন রাজনৈতিক কর্মী হিসেবে। কারণ শিবির বিএনপির উপর ভর করে তাদের বুদ্ধি, তাদের যতটুকু বারবারন্ত বিএনপির উপর ভর করে। আজকে বাংলাদেশে যদি লেভেল প্লেইং ফিল্ড হয়, আমি বিশ্বাস করি মুক্তিযুদ্ধের প্রশ্নে আওয়ামী লীগ একদিকে থাকবে, শিবিরের বিরোধিতা বিএনপিও থাকবে। তখন শিবির মাঠে অনেক বেশি ক্ষুদ্র শক্তি হবে, অনেক বেশি ক্ষুদ্র শক্তি হবে। 5ই আগস্ট আমাদের এই একটা ভালো করে দিল যে আমাদের সাথে মিশে যাওয়ার আর কোনো সুযোগ নাই। আর বাঙালিরা যেটা বলে, আমাদের গ্রাম বাংলার মানুষ, আমাদের লুঙ্গির তলে আসার আর কোনো সুযোগ নাই। এই শব্দটা মাদারপুত্রা কি ওয়ার্ডটা বাজে করে আর শোনে না, দেখেন নিচে কমেন্ট এটাই গুলো মানুষকে মোটা দাগে সব বলতে মনে হয়। করেন যে আর বিএনপির ছাত্র সাথে যে জনতার এই যে বিএনপি আজকে বঙ্গবন্ধু কয় কোনো কারণে মাদারপুত্রা মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছে, এটা তো আজকের প্রেক্ষাপটে সত্যি কথা। আমি যদি এটাকে রাজনৈতিক কর্মী হিসেবে, এটা যদি আমি তাকে সাধুবাদ না জানাই, তাহলে আবারও অনেকটা ভুলে আমি করছি। দেখছি বারবার সুইচ করছে, কখনো না না, আমি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বিএনপি এখন পর্যন্ত কোনো স্ট্যান্ড নেয় না, বিএনপি স্ট্যান্ড কিছু নেয়নি, বলে না। কিন্তু জোরালো ভাবেও তো বলেনি, না না, বলছে সেটা না। তো তাদের আপনি মুক্তিযুদ্ধের সাথে কম্প্রোমাইজ করে ফেলছিলেন এক সময়। আপনি রাজাকারকে কমেন্ট প্রধানমন্ত্রী গুলো দেখেন, বানিয়েছেন, কমেন্ট গুলো দেখেন রাজাকারকে শুধু। আপনি বানিয়েছেন হচ্ছে রাষ্ট্রপতি, আপনি দুজন বিখ্যাত কুখ্যাত রাজাকারকে মন্ত্রী, আপনি তাদের বিরুদ্ধে খুব জোরে কিরে কিছু বোকাচো বলার দ্বারা, নৈতিক হ্যাঁ জায়গা ঠিক আপনার আছে। থাকে। আমি যেটা আবার বলার চেষ্টা করছি, আমি বিএনপিকে সাধুবাদ দিচ্ছি আজকের জন্য, 5 তারিখের পরের জন্য, যে জামাতের সাথে তারা মিলে যে মুক্তিযুদ্ধের বিশাল রকমের ক্ষতি এখনো করে না, যদিও সম্ভাবনা ভবিষ্যতে থেকেই যায়। আবার যদি এটা ফেক হয়, মেলো ড্রামা হয়, যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করার চেষ্টা করব, জামাত আর বিএনপি মাঠে বিরাট রকমের নাটক করো, একজন বিরোধী দল হবা, একজন প্রধান বিরোধী দল হবা, সেটা যদি হয় সেটা দুঃখজনক। কিন্তু আপাত দৃষ্টিতে আমি যেটা বলছি, আমি বিএনপির গুণ গাইছি না। 5 তারিখের পরে বিএনপি একটা অবস্থান নিয়েছিল, সেটা হচ্ছে রাষ্ট্রপতির প্রশ্নে আর সংবিধানে হাত দেওয়ার প্রশ্ন। এইটুকু সাধুবাদটা আপনাকে আবার জানাতে হবে। আর আজকে যদি জামাত আর বিএনপির এই যে বিরোধিতা, এটা যদি সত্যি হয়, এটা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য ভালো। কারণ বিএনপি যদি মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেয়, স্বভাবতই তাকে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের বিরুদ্ধে যেতে হবে। তখন খুব টাইমই দেখা যাবে জামাত শিবিরকে। জামাত তো আজকে ইউনিট যদি ক্ষমতায় না থাকে, কালকে থেকে যদি একটা অন্য সরকারও থাকে, যে করে ইভেন ভীষণ আওয়ামী লীগ বিরোধী কিংবা আওয়ামী লীগ বিরোধী শিবিরের কেউ, যারা কোনো রাষ্ট্রীয় দলকে, কোনো রাজনৈতিক দলকে প্যাট্রোল করবে না কিংবা তাদেরকে শেল্টার দেবে না, তাহলে ধরেন যে বাংলাদেশে জামাত, বিএনপি, জাতীয় পার্টি, শিবির, জামাত শিবির, তো এদেরকে ভীষণ ক্ষুদ্র মনে হবে না? এত বড় বড় কথা বলার সুযোগ পাবে যে ঘি আঙুল দিয়ে না তুললে আঙুল বাঁকাবো, শিবির কি এখনো ওই দল? যদি এটা তো আজকে একটা বাংলাদেশে মানে ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর নর্মাল কথা, কিন্তু এটা তো মানে এরা যে জঙ্গিবাদী, এদের ভেতরে যে একটা ভয়ঙ্কর নৃশংসতা প্রতিটা কথায় বোঝা যায় আর কি। আপা, এটা ভীষণ। শক্তির একটা উৎস আছে। একে হচ্ছে এই সরকারটা হচ্ছে জামাতকে খুব ওপেনলি প্যাট্রোল করছে, শেল্টার দিচ্ছে, এক। দ্বিতীয় হচ্ছে ওরা কোনো না কোনো ভাবে আমাদের ব্যুরোক্রেসি, আমাদের আর্মি, আমাদের একটা অংশ তো তাদের হাতে আছে। এটা কিন্তু খুবই ছোট অংশ, বাট ভীষণ অ্যাক্টিভ অংশ। তো এরা ভাবতেছে যে দুনিয়া তো আপনি যখন দেখবেন আপনার সামনে, তখন তো ভাববেন এটাই বোধহয় আপনার দুনিয়া, কিন্তু আপনার চারপাশ ঘিরে আপনার দৃষ্টির বাইরে যে দুনিয়া, এটা তো আপনার চোখে পড়বে না। জামাত শিবির সাগরে পড়ে যাবে যেদিন ইউনিট সরকার থাকবে না, আপনি সাগরে পড়ে যাবে, আপনি লিখে রাখবেন। ওরা টেবিল অনেক টেনিসের বল ধন্যবাদ হবে। শান্ত ভাই, আমি আসছি আপনার আবার কাছে। একটা ছোট মোটা দাগের কথা বলি, এটা হচ্ছে একটু আমাদের এই ধরনের খুব শুদ্ধ ভাষায় কথা বললে আমার এলাকার মানুষ বা আমাদের গ্রাম বাংলার মানুষ খাবে না। আজকে আপনি বদুল ভাইকে সামনে রেখে, আপনাকে সামনে রেখে আমি বললাম, কিছুদিনের মধ্যে জামাত শিবির টেবিল টেনিসের বল হবে। একদিক দিয়ে আরেক দল মারবে, টেবিল টেনিস খেলবে, আর ওই এন্ড থেকে আরেকজন খেলবে। আপনি লিখুন, আমি বলে দিলাম। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ শান্ত ভাই। আমি আসলে জামাত শিবির টেবিল টেনিসের বল হোক সেটাও চাই না। আমি আমি চাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রশ্নে, আপা বাংলাদেশে আপনাকে, যেন। না 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 আপা, আপনি এখানে আর ভালো থাকার সুযোগ নেই। আমি আপনাকে কেন বললাম ভালো থাকার সুযোগ নাই? যেই ছেলেটা আমাদের মাত্র জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্র, বাচ্চার দুধ কিনতে গেছে,
ওকে কিন্তু ছাত্রদল মারে না, ওকে কিন্তু শিবির আর সমন্বয় শিবির মেরেছে। না আমি সেটাই হ্যাঁ, আমি ভালো না। আমি বলতে চাইছি যে আপনি জামাত শিবিরের এই যেই ফিলোসফিটাই আমাদের দেশ থেকে আসলে বিলীন হওয়া আপনি উচিত। আর হলো তো। এক্স্যাক্টলি আবার আপনি যদি শিবিরকে নির্মূল করতে হয়, আপনি বাংলাদেশে যদি পাকিস্তানি ভাবধারাকে নির্মূল করতে হয়, ৭১-এর বিপরীতের শক্তিকে নির্মূল করতে হয়, শিবিরের বিরুদ্ধে আপনাদের কঠোর হইতেই হবে। ওদেরকে আপনি যদি ভালোভাবে কথা বলেন, আপনি যদি বঙ্গবন্ধুর কথা যদি ইমপ্লিমেন্ট না করেন, when you play with the gentleman, play like a gentleman. When you play with the bastard, play like the bastard. আপনি অ শিবিরের মতো একটা মুনাফিকের দলের সাথে ভালো সাজার কোনো সুযোগ নেই। কোনো সুযোগ নেই। আ অ অ অনেক ধন্যবাদ শান্ত ভাই। আমি একদম শেষের দিকে চলে আসছি। আমার কাছে ১০ মিনিট সময় আছে। বদরুল হাসান ভাই, আমরা তো আজকে একটু গুরু গম্ভীর আলাপ করলাম। আ আমি ওখানেই থাকতে চাই আসলে আজকে। আ এই যে আপনি বলছিলেন যে এটা ৭৬ থেকে আমার কাছে মনে হয় কি মুক্তিযুদ্ধ হওয়ার পর থেকেই আ কিন্তু ও ওরা কাজ শুরু করে দিয়েছিল। এবং ওরা আসলে একটা ফিলোসফি নিয়ে বা জামাতকে এস্টাবলিশ করা না। ওরা ওই এস্টাবলিশমেন্ট টা বোধহয় ছিল সেই যে তারা আমাদের যে মুক্তিযুদ্ধ হলো, স্বাধীনতা হলো, আমরা দেশ হলাম। আসলে ওরা পাকিস্তান পুনঃপ্রতিষ্ঠার জন্যই ওরা কাজ করে যাচ্ছিল। সেজন্যই তারা ৪৭ আনে ৭১ আনে না। আজকে যেটা দৃশ্যমান হলো এটা আমি যা পড়ছি সব দেখে মনে হয় যে এরকম হচ্ছিল আরকি। সেটা ৭১ এর পর থেকেই, আমাদের মুক্তিযুদ্ধের পর থেকেই। তারই consequences হিসেবে আমরা আমাদের বঙ্গবন্ধুকে হারালাম এবং সিরিয়ালি আমাদের সমস্ত মুক্তিযুদ্ধের যোদ্ধাদের হারালাম, পক্ষের মানুষগুলোকে হারালাম। আমার প্রশ্ন, আপনি তো একজন বর্ষীয়ান সিনিয়র মোস্ট সাংবাদিক এবং আপনি সবসময় পলিটিক্যাল এই বিষয়গুলোকে আপনি খুব ব ভালোভাবে মানে পর্যবেক্ষণ করেন এবং তুলে আনছেন। শুরু থেকে যখন নাকি ওই ঘটনাগুলো ঘটছিল, সেখানে আমাদের যে সিভিল সোসাইটি, আমাদের যে নিউজ পেপার, আমাদের যে ইলেকট্রনিক মিডিয়া তখন প্রিন্ট মিডিয়া তখন ছিল। ওনাদের একটা তো ভূমিকা থাকার কথা ছিল, যেটা সোশ্যাল ইমপ্যাক্ট পড়তো। সেই জায়গাটাকে একটা অনেক বড় দায়িত্বটা উনারা ঠিকমতো করেন নাই। আমি কিভাবে ওয়ার্ডটা বলব? এত সিনিয়র মানুষ সবাই। আরেকটু দায়িত্বশীল হলে হয়তো আ খব সব দিক দিয়ে শুধু রাজনৈতিক ফোর্স তো একলা পারে না এটা করতে। রাজনীতি, সমাজ, সংস্কৃতি এবং সিভিল সোসাইটি সবাই মিলে তো করতে হবে কাজটা। সে জায়গাটাও তো ভুল। এখনো স্টিল আমরা এই ভুলটাকে ক্যারি করছি। জি, কম্প্রোমাইজ করছি। আপনি বলছেন মানে ৭১ এর স্বাধীনতা অর্জনের পর থেকে পর সেই থেকে টিল টুডে আপনি টিল গত টুডে, হ্যাঁ, ২০ বছর ধরেন হ্যাঁ, বড়, বড় যে প্রিন্ট মিডিয়া হাউস গুলো তাদের যে জি, ভূমিকা, সুশীল সমাজের ভূমিকা। সেই না সুশীল সমাজ তো এখন আমাদের সুশীল সমাজ সম্বন্ধে কি বলবো? আমরা তো দেখেছি গত গত ১৬ বছরে বিশেষ করে শেষের দিকে ১০ বছরে আমাদের তথাকথিত সুশীল সমাজ আ আ প্রায় প্রত্যেকদিন বক্তব্য রাখতেন। এই সরকার এটা করছে না, ওইটা করছে না, গুম হচ্ছে, সবাইকে গ্রেপ্তার করছে। মানে আইনের শাসন, তাদের ভাষায় আইনের শাসন ছিল না। এখন যে দেশ যে অবস্থায় গিয়েছে, এখন তো তারা কোনো কথা বলছে না এবং এই সুশীল সমাজের অনেক ব্যক্তিবর্গ আছেন যারা এই সরকারের সাথে জড়িত আছেন, ইন্টারিম সরকারের সাথে এবং কমিশনের মধ্যে গিয়েছেন। তো যেটা কিন্তু সেটা কোনো এক্সকিউজ না যে আমাদের পক্ষে আমরা কোনো এক্সকিউজ দিচ্ছি না। আমাদের সময় যেটা ছিল ৭১ এর পরে, হ্যাঁ, আমাদের আরো যে আমাদের যে মিডিয়া হাউস ছিল, তখনকার যে সুশীল সমাজ ছিল, আমরা কিন্তু অনেকের মধ্যে একটা ধারণা হয়ে গেছে দেশ তো স্বাধীন হয়ে গেছে, এখন আর কোনো চিন্তার কোনো কারণ নেই। এবং আমরা এটাও শুনেছি যে ৭১ এর পরে আমরা অনেকে আমাদের চাইতে যারা বয়স বেশি ছিল তাদের কথা ভাষায় আমি শুনে তাদেরকে আমি নিজের কানে শুনেছি বলে এখন যে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, দেশ স্বাধীন করে দিয়েছে, ২০ বছরও আমাদেরকে কেউ সরাতে পারবে না, এমন কথাবার্তা আমরা শুনেছি। কিন্তু ওইদিকে যে ষড়যন্ত্র হয়ে যাচ্ছে শুধু দেশের ভেতরে না, দেশের বাইরেও। যেমন ধর ১৯৭৪ সালে আব্দুল হক নামে একদম চরমপন্থী এক কমিউনিস্ট নেতা, তিনি জুলফিকার আলী ভুট্টোকে চিঠি লিখেছেন যে তার ভাষায় আপনার আপনার বেআইনি শেখ মুজিব সরকারকে উত্থান করতে হবে, অস্ত্র চাই, টাকা চাই। এটা ভুট্টো আবার তার ক্যাবিনেটকে, মন্ত্রিসভাকে বলছেন ইজ এ গুড ম্যান। তো তাকে ওইভাবে ওই কাজটা তারা তাকে অস্ত্র সরবরাহ করেছে, সব টাকা পয়সা দিয়েছে। এর পেছনে যদি আবার যাই, আমরা ১৯৭৩ সালে দেখি যে মৌলানা ভাসানী অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, বাংলাদেশের ইতিহাসে তার বিরাট একটা অবদান আছে। কিন্তু দেখেন তিনি কিন্তু সেই ৭৩ সালে মুসলিম বাংলার কথাটা নিয়ে এসছেন। এই যে
একাত্তরের যুদ্ধের মাধ্যমে আমরা একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, বাঙালি রাষ্ট্র, বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে নিয়ে আসতে প্রতিষ্ঠা করলাম মুক্তিযুদ্ধের মাধ্যমে। এই প্রথম ফাটল ধরালেন মৌলানা ভাসানী।